দেখুন, এত অবৈধ অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে চলে যায়, সাধারণ মানুষ বলতে যারা গুন্ডা বদমাশ হুলিগান্স তাদের কাছে, স্বাভাবিকভাবে সেই রাজ্যে মাসে মাসে বিস্ফোরণ হবে, মাসে মাসে গুলি চলবে, এটাই তো স্বাভাবিক। লাস্ট কয়েক মাসে কতগুলো গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তৃণমূল কাউন্সিলর পর্যন্ত খুন হয়েছে, তৃণমূলের কাউন্সিলরের উপরে গুলি চলেছে, একজন মারা গেছে কাউন্সিলর, একজন কাউন্সিলর এখানকার সুশান্ত বাবু তিনি কোনো রকমে বেঁচেছে, একজন তো মারাই চলে গেল বাবলাদা, তো তার মৃত্যু হয়ে গেল। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, তারপরেও মালদাতে গুলি চলেছে। ফুটবল খেলার উদ্বোধন হচ্ছে গুলি চালিয়ে, শূন্যে গুলি চালিয়ে। এই সমস্ত কিছুর মূলে হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতা এবং রাজ্যের প্রশাসনের অপদার্থতা। লালবাজারের পাশের দোকানগুলো থেকে অবৈধ অস্ত্র বিক্রি হয়েছে, আর সেটার ইন্টেলিজেন্স ইনপুট ছিল না। এতদিন পর জীবনতলাতে ধরা পড়ার পর লালবাজার যাচ্ছে সেখানে, আমরা বুঝতে পারছেন আমরা কাদের ভরসায় আছি। তার মানে রাজ্য সরকারের পুলিশের ইন্টেলিজেন্স কতটা অপদার্থ এবং কতটা হচ্ছে নালায়েক যাকে বলে হিন্দিতে, এরা তো ইউজলেস। আপনার বাড়ির পাশেই ঘটনা ঘটছে, অর্থাৎ প্রদীপের নিচেই অন্ধকার। আপনার ইন্টেলিজেন্স এতটাই দুর্বল যে আপনার বাড়ির পাশে যে ঘটনা ঘটছে পাশের বাড়িতে সেটা আপনি জানতে পারছেন না, তাহলে সেই ইন্টেলিজেন্স লেগে লাভ কি হবে? মালদার ইংলিশ বাজারে যে আপনি বাবলা সরকারের উল্লেখ করেন, সেই মালদাতে এখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির থ্রেট, 20 লক্ষ টাকা চেয়ে কোন এক প্রদীপের ফোন, তিনি ডি কোম্পানির নামে টাকা চেয়েছেন এবং তিনি কলকাতায় এসে প্রাণ ভয়ে লুকিয়ে রয়েছেন। অন্যদিকে সাবিত্রী মিত্র তিনি বলছেন তাকে খুনের চক হচ্ছে, বাবলা সরকার ইতিমধ্যেই মৃত। সার্বিকভাবে মালদা জুড়ে এই যে ডি কোম্পানির থ্রেট, সেটাকে আদৌ ডি কোম্পানি নাকি টিএমসি? আমার তো মনে হচ্ছে টিএমসির ইনসাইড কোম্পানি। টিএমসিরই যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে নিজেদের মধ্যে, তারা লড়াই করছে। টিএমসির ভেতরের যে গ্রুপ, এক একটা গ্রুপ এক একজনকে ধমকাচ্ছে এবং চমকাচ্ছে। এবং আমি তার কারণ আগেই বলেছিলাম, বাবলা সরকারের খুনের কারণ তাই মালদাতে জায়গা কম, আশেপাশের গ্রাম থেকে সমস্ত লোকেরা মালদা এবং তার পার্শ্ববর্তী মালদা ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এসে জমা হচ্ছে। জমি 2 কোটি 3 কোটি টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছে, কলকাতার থেকে অনেক জায়গার দাম বেশি মালদাতে, এবং সেই প্রত্যেকটি জায়গায় ফ্ল্যাটে তৃণমূল নেতাদের শেয়ার থাকছে। কেউ বেনামে ফ্ল্যাট নিচ্ছে প্রমোটারদের সাথে। কোনো বাড়ি, যে আমাদের যে নিয়ম আছে পাশাপাশি দুটো কনস্ট্রাকশনের মধ্যে একটি নির্দিষ্ট গ্যাপ রাখতে হয়, মালদায় একটিও বাড়ি দেখাতে পারবে না যার মধ্যে এই গ্যাপ আছে। অধীর চৌধুরী লোকসভা ভোটে হারের পর হিন্দু মুসলিমের জন্য তাকে হারতে হয়েছে, এইভাবে হয়েছিল বলে এখন তিনি বলছেন যে দুর্গাপূজায় যখন ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়, তাহলে ঈদের জন্য ঈদ যারা পালন করে সেই কমিটিগুলোকে টাকা দিতে হবে। মানে অধীর চৌধুরীর ভরসা সেই মেরু পড়ো। দেখুন, অধীর চৌধুরীও জানেন উনি যে জেলায় বাস করেন সেই জেলার ডেমোগ্রাফি আগে থেকেও অন্যরকম ছিল। তারপরে স্বাধীনতার পর এত পরিবর্তন হয়ে গেছে যে সেখানে মুসলিম তোষণ ছাড়া উনি ভোটে জিততে পারবেন না। সেটা মুসলিম তোষণ করছে, মুসলিমদের পক্ষে কথা বলছে, নতুন তো কিছু নয়। ভুতুড়ে ভোটার নিয়ে আপনারা বারংবার অভিযোগ করেছেন। চম্পাহাটিতে দেখা যাচ্ছে একটা পঞ্চায়েতে 1 বছরের মধ্যে 4000-এর বেশি ভোটার বেড়েছে। খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে এমন ভোটার যাদের বাড়ি শিলিগুড়ি, কারোর বাড়ি মুর্শিদাবাদ, কারোর বাড়ি মালদা। এগুলো ভোটের জন্য ইচ্ছে করে ঢোকানো হয়েছে, তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে। এবং আমার মনে হয় এর জন্য রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কড়া আইন আনা উচিত। যে অফিসার এটাকে সার্টিফাই করলো তার পানিশমেন্ট হওয়া উচিত। আমাদের দেশে সমস্যা হচ্ছে যে অফিসারদের উপর কোনো লায়াবিলিটিস নেই। কে নেবে? আমি আগেও প্রশ্ন তুলেছিলাম যে পঞ্চায়েত ভোটে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আহত হচ্ছে, রেসপন্সিবিলিটি কার? ভুল হচ্ছে ভোটার লিস্টে, রেসপন্সিবিলিটি কে নেবে? কাউকে না কাউকে রেসপন্সিবল হওয়া উচিত। ভিডিও হবে, না হয় ডিএম হবে, এসডিও হবে, কেউ না কাউকে রেসপন্সিবল হবে। অদ্ভুত ব্যাপার, ভুল হয়েছে, কেউ রেসপন্সিবল নেই। চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল বুধবার রাতে রাত 11:30 নাগাদ মধ্য হাওড়ার একটি পাড়ায় গাড়ির মধ্যে বান্ধবীকে নিয়ে ঝগড়া করতে করতে নিজের দিকে গুলি চালিয়ে ফেলেছেন বলে তিনি পুলিশকে বয়ান দিয়েছেন। কিন্তু সেই বন্দুকের গুলিটি 7mm গুলি পাওয়া যাচ্ছে, যেখানে তার সার্ভিস রিভলভার 9mm এর গুলি হওয়া উচিত। এই যে একটা বেআইনি অস্ত্র উদ্ধার হলো, বেআইনি গুলিতে তিনি গুলিবিদ্ধ হলেন, তার বক্তব্য অনুযায়ী বান্ধবীর সাথে ঝগড়া হতে চালিয়ে ফেলেছেন। সার্বিকভাবে পুলিশকে ঘিরে যে রাজ্যের ধারণা, আইন ব্যবস্থা নিয়ে যে ধারণা, সেটার দিকে কি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিল না? দেখুন, পুলিশ যদি রাত্রিবেলা বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায় এবং তারপরে যদি সেখানে গুলি চলে, তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন পাড়ার বৌদিদেরকে কি সব করা যায়। আমি জানি না তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে উনি এসব করছেন কিনা। তবে যে ব্যক্তির কাছে সার্ভিস রিভলভার বাদ দিয়েও অন্য রিভলভার থাকবে
স্বাভাবিকভাবে তিনি অবৈধ কোনো অস্ত্র ব্যবহার করেছেন। তো অবৈধ অস্ত্র ব্যবহার করার জন্য এই পুলিশ অফিসারকে তো সবার আগে অ্যারেস্ট করা উচিত। যে একজন পুলিশ অফিসার হয়ে, আইনের রক্ষক হয়ে তিনি কিভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করলেন? তাহলে একজন পুলিশ অফিসার আর হাত কাটা দিলীপ এদের মধ্যে পার্থক্য কোথায় থাকে? কোনো পার্থক্য কোন? শেষ। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।